বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়, কোনো রিলেশন করে কিন্তু আমি বিয়ে করি না। এই ভয়ে যদি নিজের জীবন সঙ্গীকে বেছে নিতে আমি ভুল করি, ভুল মানুষকে বেছে নিলে আমাকে আমার পরিবার থেকেও অনেক দূরে চলে যেতে হবে, কারণ তারা কখনো রিলেশন করে বিয়েতে সম্মতি দিবে না আমি জানতাম। যার কারণে পরিবারের পছন্দে বিয়ে করলাম, কিন্তু 1.5 বছর পরে জানতে পারলাম সেই ভুল মানুষটাকেই আমার পরিবার আমার জন্য বাছাই করলো। আমার ভাইয়ার অফিসের কলিগ ছিল আমার স্বামী। তো একদিন ভাইয়ার সব অফিসের কলিগদের কিন্তু বাসায় রাখে দাওয়াত দিয়েছিল ওই দিনকার। তো সবার সাথে কিন্তু তিনিও এসেছিলেন। এসেই কিন্তু প্রথমবারের জন্য আমাকে এক নজর দেখেছিল। এর কিছুদিন পরে ভাইয়ার কাছে আমার বিয়ের প্রস্তাব দেয়। তখন আমরা জানতাম সে অবিবাহিত, আর অফিসের কাগজপত্রে সব জায়গায় কিন্তু অবিবাহিত ছিল। আর এখানে কিন্তু ব্যাচেলার কয়েকজন মিলে থাকতো। তো এরপরে ভাইয়া গ্রামের বাড়ি যায় তার গ্রামের অ্যাড্রেস নিয়ে। তো গ্রামের বাড়ি তো কুমিল্লা, তো ওই কারণে কুমিল্লা গিয়ে ওখানে অনেক জায়গায় খোঁজ খবর নেয়। আমার ভাইয়া খোঁজ খবর নিয়ে দেখে তার একজন বয়স্ক মা আছে, তাছাড়া তার আরও 3টা বোন রয়েছে। এছাড়া কিন্তু আর কেউ নেই, বোনদের সবার বিয়ে হয়ে গিয়েছে। সেই সাথে আশেপাশের মানুষ আমার স্বামীর সম্পর্কে অনেক ভালো কথা বলেছে। পরবর্তীতে আমরা জানতে পারি কুমিল্লা ছিল তার নানা বাড়ি আর দাদা বাড়ি ছিল অন্য এলাকায়। তো সব দিক এরপরে আমাদের পরিবার ভালো করে যাচাই বাছাই করলো, কোনো প্রকার ঝামেলা নেই আর আমাকে নিয়ে এখানেই থাকবে। তো 4-5 দিন পরেই কিন্তু আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর আমি আমার হাজবেন্ডকে দেখে ভীষণ পরিমাণে অবাক। সে খুবই কেয়ারিং এবং নিজেকে খুবই লাকি মনে হতো এমন স্বামী পেয়ে। আমি তো ভীষণ খুশি। বিয়ের আগে কখনো রান্না বান্না করি নাই, তাই রান্না জানতাম না। এই কারণে আমার হাজবেন্ড নিজে 3 বেলা রান্না করে আমাকে খাওয়াতো। তাও কিন্তু বিয়ের প্রায় 1 বছরের মতো সেই করেছে। এরপরে আমি আস্তে আস্তে করে শিখে নিয়েছি। তাছাড়া অসুস্থ হলে সেবা করতো, ঘুরতে নিয়ে যাওয়া, মানে স্বামী হিসেবে একটা মেয়ে যেমন চায় সব গুণ ছিল তার ভিতরে। কিছুতেই চিনতে পারলাম না মুখোশধারীর পেছনে মানুষটাকে। এত ভালোবাসা যত্নের পেছনে দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে 4 দিন করে সে অফিস থেকে ছুটি নিত। আমাকে বলতো যে তার মাকে দেখতে যাচ্ছে। আমিও কিন্তু সঙ্গে যেতে চাইতাম, কিন্তু কখনো আমাকে নিত না। তার গ্রামের বাড়ি নিতে আমাকে অনেক রকমের অজুহাত দেখাতো। সেখানে টয়লেট নাকি বাহিরে ছিল এবং সব কাজ নাকি পুকুরে করতে হয়। তো এই সব বলে কিন্তু আমাকে কখনো সঙ্গে নিয়ে যেত না। যেহেতু আমার বাবার বাসা আমাদের বাসা থেকে একদম কাছে ছিল, তো ওই কারণে কিন্তু আমাকে আমার বাবার বাড়িতে রেখে সে চলে যেত। কিন্তু এটা নিয়ে আমার কখনো সন্দেহ হয়নি। আমি কিন্তু আমার শাশুড়ি মাকে বলতাম যে আমার কাছে এসে থাকার জন্য। ফোনে আমাদের প্রায় কথা হতো। তো এরপরে আমাদের বিয়ের 6 মাস পরে আমার শাশুড়িকে এনেছিল। তো আনার পরে প্রায় 1 মাসের মতো থাকে, তারপরে আবারও চলে যায়। কত জায়গায় দেখেছি যে শাশুড়িরাও কিন্তু অনেক পরিমাণে জ্বালাতন করে পুতের বউদের। তো এই ক্ষেত্রেও কিন্তু আমার শাশুড়িটা ভীষণ পরিমাণে ভালো ছিল। কিন্তু সমস্যা ওই একটা জায়গাতেই, আমাকে কখনো গ্রামের বাড়িতে নিয়ে যেতে চেত না। এইভাবেই কিন্তু বিয়ের 1.5 বছর কেটে যায়। তো আমাদের বিয়ের 1.5 মাস থেকেই কিন্তু আমার হাজবেন্ড বাচ্চা নেওয়ার জন্য কিন্তু আমাকে ভীষণ পরিমাণে চাপ দিত। কিন্তু আমি রাজি হতাম না, বলতাম যে সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে, এর ভিতরে কেন বেবি নেব, একটু 6টা মাস বা 1 বছর যা, এটা যেহেতু সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, তাই এরা যখন তখন চাইলেই কিন্তু সম্ভব না। তো এই বলে কিন্তু আমি আমার স্বামীকে বোঝাতাম, কিন্তু তার খুব তাড়া ছিল। সে চাচ্ছিল যেন আমার একটা বাচ্চা হয়ে যায়। তো এইভাবে কিন্তু 1.5 বছর আমি আটকে রাখতে পারলেও পরবর্তীতে এই বাচ্চাকে ইস্যু করেই কিন্তু সে সবসময় আমার সাথে ঝগড়া করতো নিজে ইচ্ছে করে। পরবর্তীতে তার এমন পাগলামি দেখে আমি নিজেও বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেই। তো এরপরে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার নাম্বারে প্রায় 30টার উপরে কল দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ দেওয়া রয়েছে। তার ভিতরে একটা ছিল যে আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে, যা আপনার এবং আমার জীবনের সাথে জড়িত, আর এই কথাটা আপনি আপনার হাজব্যান্ডকে জানাবেন না। পরে ভাবলাম যে তাকে একবার বলে দেই যে কে নাকি আবার মেসেজ দিয়েছে, পরবর্তীতে না হয় আবার তার আমার মধ্যে ঝামেলা না হয়, এই ভয়ে আবার তাকে বলতে চেয়েও কিন্তু বলিনি। সকাল তাকে নাস্তা বানিয়ে দিয়েছি, সে নাস্তা খেয়ে অফিসে চলে গেল। এরপরে আমি ওই নাম্বারে কিন্তু কল দেই। ফোনের ওপাশ থেকে নিচু স্বরে কান্না করে একজন মেয়ে বলছে যে আপু আপনিও তো একজন মেয়ে, তাহলে মেয়ে হয় একজন মেয়ের আপনি এত বড় ক্ষতি কিভাবে করতে পারলেন। এদিকে আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না। তো আমি বললাম যে আপনি কাঁদছেন কেন। খুবই বিনয়ের সাথে কান্না করে বলতে লাগলো যে আমার স্বামী সন্তান ছাড়া যাওয়ার কোনো জায়গায় নেই, মা বাবা কেউ নেই, শেষ ভরসা কিন্তু আমার স্বামী, আর আপনি তাকেই কেড়ে নিলেন। শুনে তো আমি পুরো অবাক যে এ কি বলছে। আমি বললাম যে আপনি কি আমার সাথে মজা করছেন, কিন্তু মহিলাটা এতটাই কান্না করছে যে নিঃশ্বাস অব্দি তার নিতে কষ্ট হচ্ছে, যে আমি এপাশ থেকে বুঝতে পারছিলাম। তো কিছু সময় পরে উনি আমাকে বলল আমার 3টে সন্তান আছে, এদের নিয়ে আমার রাস্তা যাওয়া ছাড়া উপায় নেই। বুঝতে পারলাম আমি যে কিছু একটা তো গন্ডগোল হয়েছে।
তো আবারও মহিলা কান্না করতে শুরু করলো আর এইভাবে বলছিল যে আমার বেঈমান স্বামী আমি থাকতেও আপনাকে গোপনে বিয়ে করেছে, আমার 7 বছরের সংসার, 2টা মেয়ে, একটা ছেলে আছে, আপনি আমার ছোট বোনের মতো, আমি আপনার পায়ে ভিক্ষা চাইছি, আমার স্বামীকে ফিরিয়ে দেন আমার কাছে। তো তার এই কথাগুলো শুনে আমি নিজের অজান্তেই কিন্তু কান্না করে দিয়েছি। বুঝে উঠতে পারছিলাম না যে এখন আমি কার দুঃখে কাঁদবো। এরপরে ঘটনা সত্যি কিনা যাচাই করার জন্য ওখানে আমি আমার ভাইকে পাঠালাম। ওনার থেকে আমি সব রকমের অ্যাড্রেস নিয়ে রেখেছিলাম, তো ওই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আমার ভাই গিয়ে খোঁজখবর নেয় আর এসে আমাকে বলল যে আমাকে ফোন করে যিনি বলেছেন সব কিছুই নাকি সত্য, আমাদের সাথে প্রতারণা করেছে আমার স্বামী। তো এটা শুনেই কিন্তু আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। ঘন্টাখানেক পরে আমার জ্ঞান ফিরে। তো আমার বোন ছিল নার্স, ও আমার প্রেশার মেপে এবং আরও কিছু চেক আপ করে। জ্ঞান ফেরার পরে আমাকে বলছে যে তোর জীবনে আরও অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। তো আমি বুঝতে পারি না, আমি বললাম কী হয়েছে? তো ও বলছে যে তুই এখন প্রেগনেন্ট। প্রত্যেকটা মেয়ে চায় তার জীবনে এমন একটা দিন আসুক, তবে এই খবরটা শুনে আমি মোটেও খুশি হলাম না। এত কিছু হওয়ার পরও এটা আমার জন্য কিছুতেই খুশির খবর ছিল না। এরপরে আমাদের এলাকার কিছু গণ্যমান্য লোক নেই আর সেই সাথে অফিসের যে বস ছিল তাকেও আনা হয় আর তার যে প্রথম বউ ছিল উনিও আসে। তো যেহেতু বিচার হচ্ছে সবাইকে নিয়ে বিচারটা করবে, তবে প্রথম বউকে দেখে আমি রীতিমতো পুরো অবাক। 3টা বাচ্চা হলেও কি হবে, ওনার কিন্তু বয়স একদম কম ছিল আর দেখতে ভীষণ সুন্দরী, কোনো কিছু থেকে কিন্তু কোনো অংশে কম না। একটা ছেলে আর 2টা মেয়ে। অনেক সময় কিন্তু পুরুষ দ্বিতীয় বিয়ে করে বাচ্চা না হলে, অথবা যদি পরপর মেয়ে হয় ছেলের জন্য কিন্তু বিয়ে করে। এর ভিতরে কিসের অভাব ছিল যে এ গিয়ে আমার জীবনটা নষ্ট করলো, এমন অনেক প্রশ্নের ঘুরপাক খাচ্ছিল আমার মনে। এরপরে বিচারক আমার স্বামীকে প্রশ্ন করলো যে তার প্রথম বউ বাচ্চা রেখে সে কেন আবারও বিয়ে করলো এবং অন্য একটা মেয়ের জীবন সে কেন নষ্ট করলো। আমার স্বামীর বক্তব্য ছিল যে প্রথম বউকে নিয়ে সে সুখী না, যার কারণে সে আবারও বিয়ে করেছে। সুখী না কেন এই প্রশ্ন করতে সে বলেছে যে তার সাথে তার বউর অনেক কথা কাটাকাটি ঝগড়া হতো, তো পার্সোনাল অনেক কথাই উঠেছে। তবে তার প্রথম বউ বলেছিল যে আমি অনেকবার চেয়েছি তার অফিসের কাছে যেতে, মানে ওখানে বাসা নিয়ে থাকতে, গ্রাম থেকে সে চলে যেতে চেয়েছে তার স্বামীর কাছাকাছি থাকার জন্য, কিন্তু কখনো নাকি তার স্বামী রাজি হতো না। রাজি না হওয়ার কারণ সবাই জানতো যে সে অবিবাহিত আর এই কারণে কিন্তু তার সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর মাসে যে 4 দিন করে সে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যেত, এটা কিন্তু তার প্রথম বউয়ের কাছে সে যেত। তো ওটা কিন্তু আমার জানা ছিল না, কারণ আমি জানতাম যে সে তার মায়ের সাথে দেখা করতে যেত। তো ওইখানে কিন্তু আমার শাশুড়ি উপস্থিত ছিল। আমার চোখের সামনে সে তার প্রথম বউয়ের সাথে খুবই বাজে আচরণ করছিল এবং অনেক রকমের খারাপ কথায় তাকে গালিগালাজ করছিল। বিচারকদের সামনে সে অনেক খারাপ টোনে কথা বলছিল, তো যা কিনা আমি এখানেও বলতে পারছিলাম না। তো মানে শাশুড়ির এমন রূপ দেখে আমি তো পুরো অবাক হতভম্ব যে এই মানুষটা তো ভীষণ পরিমাণে ভালো ছিল, যে কিনা আমার সাথে খুবই ভালো আচরণ করেছে এবং যে কদিন থেকেছে আমাদের বাসায় ভীষণ পরিমাণ যত্ন করেছে আমার। তো তার এমন একটা রূপ দেখে আমি তো পুরো হতভম্ব। বিচার শেষে সবার এক মতামত, সেটা হচ্ছে যদি 2 বউ রাজি থাকে তবে 2 বউকে নিয়ে একসঙ্গে রাখা যাবে, না হয় যে কোনো একজনকে ছাড়তে হবে। তো বিচারক এই কথা বলা শেষ করতেই প্রথম বউ এসে আমার পা ধরে কাঁদতে লাগলো আর বলল যে বোন, তোমার তো যাওয়ার জায়গা আছে, তবে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবা মা কেউই নেই, 4 কুলে আমার কেউই নেই যে আমার বাচ্চাদের নিয়ে আমি সেখানে যাব। আমি এক অসহায় নারী, এক অসহায় মা। আমি কোনো দিন সতী নিয়ে সংসার করতে পারবো না, মরে যাব তাও স্বামীর ভাগ জেনে শুনে কাউকে দিতে পারবো না। এই 2 বছর হয়তো বা তোমরা একসাথে ছিলা, কিন্তু এটা আমার জানা ছিল না। তবে এখন আমি জেনে শুনে কিছুতেই একসঙ্গে থাকতে পারবো না। এইদিকে আমিও প্রেগনেন্ট, কোন দিকে যাব আমার মাথা কাজ করছিল না। তবে প্রথম বউয়ের অধিকার বেশি, তার বাচ্চা আছে 3টা আর আমি তো সবেমাত্র প্রেগনেন্ট। তো এতে যদি আমার এত পরিমাণে চিন্তা হয় তাহলে সে 3টা বাচ্চা নিয়ে যাবে কোথায়। তো তার জায়গায় আমি নিজেকে বসালাম এবং চিন্তা করে দেখলাম যে এটা তো তারই প্রাপ্য, যে স্বামী সন্তান সংসার তার ছিল, সেই স্বামীকে সত্যি তো আমি না জানতে ছিনিয়ে নিয়েছি। স্বামী তো কখনোই আমার ছিল না, প্রথম থেকে যার আমি তার কাছে ফিরে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আল্লাহ পাকের কি লীলা, শেষ পর্যন্ত কিন্তু বাচ্চাটা আমার মিসক্যারেজ হয়ে যায়। এরপরে আমার কোনো রকমের বাধা রইল না আর প্রতারক স্বামীকে ডিভোর্স দেওয়া। এর পরের মাসে কিন্তু আমি সব সম্পর্ক তার সাথে বিচ্ছিন্ন করে দেই। মেয়ে হয়ে যদি একজন মেয়ের জেনে শুনে সর্বনাশ করি তাহলে তবে মেয়ে নামের কলঙ্ক। সিদ্ধান্ত চূড়ান্ত, যার স্বামী তাকেই আমি ফিরিয়ে দিলাম, ভালো থাকো। এই ছোট্ট জীবনে আমার অনেক মানুষের সাথে কিন্তু উঠা বসা আলাপ হয়েছে। তো তার মাঝে আপনারা জানেন যে আমি এখন যে বাসে আছি
এটা কিন্তু ছেড়ে দিয়েছি। রোজার ভিতরে একদিন ছাদে গিয়েছি ইফতারের কিছুক্ষণ আগে, তো হঠাৎ করে একজন আপুর সাথে আমার দেখা হয়। তো ওই দিন তার সাথে আমার আলাপ হলো, এরপর তার সাথে আমার অনেক রকমের কথাবার্তা হয়। তো তাকে বাসায় আসতে বলি, পরবর্তীতে জানতে পারি সেও নাকি রুম ছেড়ে দিয়েছে। আর আমাদের রুম ছাড়ার পিছনে তো একটা অন্য কারণ আছে, আপনারা হয়তো জানেন যে সেই কারণটা কি। যেহেতু আমাদের বাড়িওয়ালা খ্রিস্টান, তো এই কারণে আমাদের অনেক রকমের সমস্যা হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই সমস্যা কি আপনাদেরও হচ্ছে, এই কারণে কি বাসা ছেড়ে দিয়েছেন? তো এরপরে উনি বলল যে না, এটা ওনার পার্সোনাল ব্যক্তিগত সমস্যা। তো এইভাবেই কিন্তু ওনার সাথে আমার কথাবার্তা হয়। তো একদিন জিজ্ঞেস করলাম কৌতূহলবশত যে আপনার বাচ্চা কাচ্চা কয়জন, বা এরকম জিজ্ঞেস করে না মানুষ। তো ওইভাবেই কিন্তু তার সাথে আমার এভাবে আলাপ হয়। বেশিরভাগ সময় সে টেনশনে থাকতো, ওই কারণে ছাদে আসতো, ঘোরাফেরা করতো নিজের মনটাকে ভালো রাখার জন্য। তো তারপরে জানতে পারি তার এই ঘটনা, যেটা কিনা আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমার নিজের জীবনের ঘটনা না, এটা হচ্ছে গিয়ে যে আপুর কথা বললাম, এটা ওনার জীবনের বাস্তব ঘটনা। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো রকমের কাল্পনিক কোনো গল্প বানিয়ে এখানে এসে বলি না। আমার হচ্ছে গিয়ে বাস্তব জীবনের ঘটনায় অনেক সময় আমি তুলে ধরি। ভাই এত সময় আমার কাছে নেই যে বসে বসে গল্প লিখবো আর সেই গল্প এসে আবার আপনাদেরকে শোনাবো। যদি এমন গল্প লিখতেই পারতাম তাহলে এত কষ্ট করে ইউটিউবিং না করে লেখিকা হয়ে যেতাম, তারপরে বসে বসে বই লাইব্রেরি খুলে ফেলতাম। আপনারা জানেন যে আমার একদম ছোট্ট একটা বাচ্চা রয়েছে, বাবুকে সামলিয়ে সংসার সামলিয়ে এরপরে আমি ইউটিউবিং করি, আর তার মাঝে সব গল্প লেখা এগুলো অসম্ভব। প্রত্যেকটা মানুষের বাস্তব জীবনের কথা আমি এখানে তুলে ধরি মাঝে মধ্যেই, তবে সেটা আমার জীবনের সাথে জড়িত না। তবে হ্যাঁ, অনেক কথাই কিন্তু আমি বলে থাকি, যেমন আমার শ্বশুরবাড়িকে নিয়ে বা অনেক পার্সোনাল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। ওগুলো কিন্তু আমার গল্প নয়, ওগুলো আমার বাস্তব জীবনের কথাই বলি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু শ্বশুরবাড়িকে নিয়ে এভাবে যে কথা বলো, তোমার আসলে সাহস রয়েছে। আসলে সত্যি কথা বলতে সৎ সাহস দরকার, যেটা কি আমাদের নিজেদেরকে সঞ্চয় করতে হয়। তবে এইসব বিষয়ে আপনারা কেউ আমার থেকে অনুপ্রাণিত হবেন না, কেননা শ্বশুরবাড়ি নিয়ে যদি আপনারা কেউ কিছু বলতে চান, হয়তো আপনাদের শ্বশুরবাড়ির মানুষেরা কেউ ভিডিও দেখছে, তারপরে হয়তো বা আপনাদের সংসারে অশান্তি হতে পারে। তবে হ্যাঁ, আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন আমার দেবর দেখে, এটা আমি আগেও একবার বলেছিলাম। তো ভয় লাগে না আমার আসলে, কারণ তারা জানে শ্বশুরবাড়ি আমার যাই হোক না, সত্যি কথা বলছি, একটাও তো মিথ্যা বানিয়ে বলি না। আর কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমি যদি ইউটিউবে বলতে আসি তাহলে অবশ্যই তার থেকে পারমিশন নিয়ে নেই। তো আশা করি সবটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।